নমস্কার, শুরু করছি আজকের পর্ব। আজকের পর্ব লোকে কি বলবে এর তো অবশ্যই, এবং আপনারা ইতিমধ্যেই প্রোমো দেখে জেনেছেন আমাদের কিছু কিছু বিষয়গত পরিবর্তনও আনবার পরিকল্পনা রয়েছে আজকের পর্ব থেকে সেই পর্বেরও শুরু। আমরা এমন কিছু বিষয় নিয়ে আসবো লোকে কি বলবে অনুষ্ঠানে, যা নিয়ে লোকে কি বলবে এর সংকট, সংশয়, ভয় থাকে, তার পাশাপাশি থাকে কি করে বলবো এই প্রশ্ন। বলে উঠতে পারি না আমরা যেসব কথা, তাই নিয়েও আমাদের কথোপকথন চলবে এই অনুষ্ঠানগুলিতে। লোকে কি বলবে আজকের পর্ব জানিয়ে তা অনেক বেশি কি করে বলবোর সংকটকেও চিহ্নিত করে। আমরা কথা বলবো আত্মহত্যা নিয়ে আজকে, এবং অনুষ্ঠান শুরুর আগেই আরও একবার ট্রিগার অ্যালার্ট দিয়ে নেওয়ার প্রয়োজন বোধ করছি, কারণ এক এমন বিষয় যা অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত ডেলিকেট, এবং অনেক সময় যেটা হয় এই বিষয়গুলি শুনেও কেউ কেউ কিন্তু উত্তেজিত বোধ করতে পারেন। তাদের মধ্যে হয়তো এমনি কোথাও মৃত্যু চিন্তা, মৃত্যু ভাবনা ছিল। যদি আপনার মনে হয় এই অনুষ্ঠান চলাকালীন এই অনুষ্ঠান দেখতে গিয়ে আপনি ট্রিগার্ড হয়ে যাচ্ছেন, বিচলিত বোধ করছেন, আমাদের থেকে বিযুক্ত হবেন, দেখবেন না এই অনুষ্ঠান। পরে যদি কখনো মন শান্ত বোধ করে ফিরবেন আমাদের কাছে, আনন্দবাজার অনলাইনের পাতায় তো থাকবই আমরা। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নগুলোতে। আত্মহত্যা নিয়েও আপনারা কি করে বলবোর সংশয় ভেদ করে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এমন অনেক কথা, যা আপনারাই জানিয়েছেন কাউকে বলা সম্ভব হয় না। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে এই কথাগুলি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। প্রথম যে চিঠিটিতে আসবো, তিনি লিখেছেন, বাঁচতে ইচ্ছে করে না, কি করে বলবো, আমি ডিভোর্সি, আমার মেয়ে আছে, আমি খুব কষ্টে আছি। আমার সঙ্গে একজনের সম্পর্ক হয়েছিল, 3 বছর ছিলাম সেই সম্পর্কে, উজাড় করে ভালোবেসেছিলাম তাকে, উনি লিখছেন। কিন্তু ইদানিং উনি আর সম্পর্ক রাখতে চাইছেন না, উনি মুভ অন করে গেছেন, এবং আমি যদি যোগাযোগ করার চেষ্টা করি উনি আমাকে ব্লক করে দিচ্ছেন। উনি এও লিখেছেন যে আমি আমার তরফ থেকে সমস্তভাবে নিজেকে বদল করতে রাজি, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি নিজেকে রেকটিফাই করতে রাজি, কিন্তু আমি ওকে ফেরত পেতে চাই। উনি খুব অসহায়ভাবে আমাদের লিখেছেন, অনুতমা যদি বাঁচতে হয় ওর সাথেই বাঁচবো, পথ দেখাও। এই একই ধরনের বক্তব্য পেয়েছি আরও কিছু চিঠিতে, যেখানে সম্পর্কের ভাঙা গড়া নিয়ে, সম্পর্কের টানাপোড়েন নিয়ে এমন অবস্থায় রয়েছে আমাদের মন যে মনে হচ্ছে এ জীবন রেখে কি আর হবে। আরেকজন দীর্ঘ চিঠি পাঠিয়েছেন, তিনি জানিয়েছেন তার সঙ্গে প্রেম হয়েছিল যার, সে তো একেবারে কলেজ জীবনে, তখন সমস্ত স্বপ্ন, সমস্ত ভালো থাকা, একই সঙ্গে দুজনে মিলে বুনছিলেন। তারপর কিছু ভুল বোঝাবুঝি, সে প্রেমে বিচ্ছেদ আসে। উনি ভীষণ কষ্ট পেয়েছিলেন, তখনও একবার ভেবেছিলেন নিজেকে শেষ করে দেবেন, কিন্তু বারবার মনে হতো যদি চলেই যাই পৃথিবী থেকে, ও যদি ফেরত আসে পাবে না তো আমাকে এই পৃথিবীতে। এই ভাবনা চলতে চলতে বিয়ে, কিছুটা পারিবারিক চাপে, তাই জানিয়েছেন উনি চিঠিতে। চেষ্টা করেছিলেন বিবাহের মধ্যেও নিজেকে ভালো রাখবার, কিন্তু সম্ভব হয়নি। সে বিবাহেও অনেক জটিলতা আসে, যার সঙ্গে বিয়ে হয়েছিল মনের মিল হয় না। আপাতত বিবাহেও একটা দূরত্ব এসেছে, এবং ওই প্রেমিক যার সঙ্গে প্রথম প্রেম, তিনি ফেরত এসেছেন জীবনে, ফেরত এসেছেন প্রেমিক হিসেবে নয়। এইখানে ওর সংকট। উনি বলছেন যে আমি আবারও একটা টানাপোড়েন দিয়ে যাচ্ছি, তার কারণ উনি আমার সঙ্গে এমনি যোগাযোগ রাখতে চাইছেন, সম্পর্ক রাখতে চাইছেন, কিন্তু ওই প্রেমের সম্পর্কে উনি আর আসতে পারছেন না, কারণ পুরনো মনোমালিন্য, রাগারাগিগুলো উনি ভুলে উঠতে পারেননি। আমাদের যিনি চিঠি পাঠিয়েছেন তিনি বলছেন যে আমি অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু ও কিছুতেই আর আগের সম্পর্কে ফিরতে রাজি হচ্ছে না। আবারও উনি বলেছেন, আমার এখন আবার মনে হচ্ছে তাহলে আমার বেঁচে থেকে কী লাভ। সম্পর্কের এই জটিলতা, সম্পর্কের মধ্যে ভাঙন, এবং তার দরুন জীবনের হাত ছেড়ে দেওয়ার যে মানসিকতা, এ কিন্তু আমাদের পরিপার্শ্বে আমরা অহরহ দেখছি। আমরা অনেক সময় নিজের মধ্যেও এই বোধ টের পাই, কারণ একজনকে তো গোটা পৃথিবী বানিয়ে ফেলেছি আমরা। তিনি যদি আমার পৃথিবীতে না থাকেন তখন মনে হয় এই পৃথিবীতে আমি আর কেন থাকবো। ঠিক সেই অনুভূতির কথাই তো আপনি জানিয়েছেন। আমি প্রথম যার চিঠিটি পড়লাম, যিনি বলেছেন অনুতমা ওর সঙ্গে বাঁচবো না হলে বাঁচবো না, এ কথা আমরা বলি ঠিকই, কিন্তু আমার এক্ষেত্রে আপনাকে একটু বলার, আমি ওর সঙ্গে বাঁচতে চাইটাও যেমন সত্য, উনি আর আমার সঙ্গে সম্পর্কে থাকতে চাইছেন না, এটাও একটা বাস্তব, কঠিন বাস্তব, কঠোর বাস্তব, কিন্তু বাস্তব। ঠিক যেরকম আরেকজন যে জানিয়েছেন যে আমার
পূর্ব প্রেমিক আমার জীবনে ফেরত এসছেন, কিন্তু প্রেমিকের ভূমিকায় উনি আর থাকতে চাইছেন না। দেখুন, আমি যাকে ভালোবাসি, আমি তার সঙ্গে ভালোবাসার সম্পর্কে একাত্ম বোধ করি বলে বিচ্ছেদেও একাত্ম বোধ করব এমন নাও হতে পারে। বহু সময় কিন্তু আমরা এমনটা দেখতে পাই যে দুজনের মধ্যে একজন আগে প্রেমে পড়েছিলেন, আরেকজন কিছুদিন পরে পড়লেন বা পড়লেনই না, প্রেম একতরফা রয়ে গেল। একইভাবে বিচ্ছেদের ক্ষেত্রেও কিন্তু টাইমিং না মিলতে পারে, এমন কিন্তু হতে পারে। আমার মনে হচ্ছে এই সম্পর্কের এখন অনেক সম্ভাবনা রয়েছে, আমার মনে হচ্ছে এই সম্পর্ককে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু উল্টো দিকের মানুষটির মন বদলে গেছে, তিনি আর চাইছেন না এই সম্পর্কে থাকতে। এক্ষেত্রে যদি আমরা একটু শান্ত হয়ে ভেবে দেখি যে এই মানুষটিকে যদি বারংবার জোর করে ক্ষমা চেয়ে তার কাছে একই কথা বারবার বলে আমি ফেরত আনার চেষ্টাও করি, তিনি সশরীরে কয়েকবার যদি উপস্থিতিও জাহির করেন, যে মনটা নিয়ে আমাদের প্রেমের গল্প শুরু হয়েছিল সে মনটা ফেরত পাচ্ছে কি? আপনি যখন আমায় লিখেছেন যে ওর সঙ্গে বাঁচবো না হলে বাঁচবো না, আমি এই প্রশ্ন আপনার কাছে রাখবো যে ওর সঙ্গে জীবন কাটানোটাও সত্যিই কি আর আগের ছন্দে হয়ে উঠবে বলে আপনার মনে হচ্ছে, যদি উনি এতটাই অনিচ্ছুক থাকেন? আপনি যে একসঙ্গে থাকার ছবিটা নিজের মধ্যে বহন করছেন সেটা একটা পুরনো ছবি। এই মানুষটির মন যদি বদলে গিয়ে থাকে, এই বদলে যাওয়া মানুষটিকে নিয়ে সেই পুরনো ছবিটা আবার নতুন করে হয় কি করে বলুন তো? তাহলে এভাবে কি আমরা একটু ভাবতে পারি যে তোমার আমার সম্পর্কটা যতদিন ছিল আমরা একসঙ্গে খুব ভালো ছিলাম, এখন আমি খুব কষ্ট পাচ্ছি কারণ তুমি আমার সঙ্গে থাকতে চাও না। আমি এই কষ্টের মধ্যে দিয়ে নিজেকে একটু অন্য কোনোভাবে সামাল দেওয়া যায় কিনা দেখি। আমাদের মন তো প্রেমে খুব অবুঝ হয়, আরও অনেক ক্ষেত্রে হয়, প্রেমেও হয়। এর ফলে কি ঘটে, আমাদের মনে হয় হয় এর মধ্যে দিয়ে আমাকে জীবনে সব সমাধান পেতে হবে, না হলে আমি আর জীবনই রাখবো না। কিন্তু হয় এটা, না হলে কোনোটাই নয়। এই মানসিকতা থেকে আমাদের একটু সরে দাঁড়ানোর প্রয়াস রাখতে হবে। অনেক সময় হয়তো যেটাকে আমরা একমাত্র ভালো থাকা বলে ধরে নিচ্ছি, তার আশপাশেও ভালো থাকার অনেক উপাদান থাকে, কিন্তু আমরা ওই না পাওয়াটাকে এত হাইলাইট করে ফেলি, পাওয়াগুলোকে আর তখন দেখতে পাই না। তখন পাওয়াগুলোর প্রতি আমাদের মন কোথাও যেন একটা উদাসীন হয়ে ওঠে। আমি আপনাকে বলবো, যদি একটু সম্ভব হয় বারংবার ওকে না সম্পর্কে ফেরো ফেরো ফেরো, নাই বা বললেন অন্যজনকেও বলবো যিনি নাম প্রকাশ অনিচ্ছুক লিখেছেন যে প্রেমিক অন্য ভূমিকায় আছে, প্রেমের ভূমিকায় আর আসতে চায় না। দেখুন, যতবার আপনি তাকে এই আবেদন জানাচ্ছেন ততবার রিজেক্টেড হওয়ার সম্ভাবনাও বাড়ছে। আমি একবার দরজা ধাক্কা দিলাম, তিনি খুললেন না, দ্বিতীয়বার যখন যাচ্ছি আমি কিন্তু রিজেকশনের একটা সাইকেলে ঢুকে গেছি। আমি কিন্তু আগের বার জানান দিয়েছেন উনি যে দরজাটা খোলা হবে না। তাহলে এই বারংবারের দরজা ধাক্কা দেওয়ার মধ্যে দিয়ে আমারও তো অনেক অসম্মান জুড়ে আছে। এমনও যদি হয় যে আমি এত খারাপ রয়েছি ভেবে উনি হয়তো এলেন, রইলেন, কিন্তু সেই অর্থে আমাকে খুব সম্মান করে প্রেমের সঙ্গে ওই আগের যৌথতায় রইলেন না, তাহলেও তো তার সঙ্গে আমার জীবনটা আর আগের ছন্দে ফিরছে না। আমার এখন খুব কষ্ট হবে ওকে ছেড়ে থাকতে। আমি মানছি আপনার মৃত্যু চিন্তাও আসবে। আমার এক্ষেত্রে আপনাকেও বলার, আপনার মতন আরও অনেকে যারা জীবনের এই অধ্যায় দিয়ে যাচ্ছেন তাদের বলার, এই মৃত্যু চিন্তাকে একটা ঢেউয়ের মতন বয়ে যেতে দিন আপনার মাথার উপর দিয়ে। অনেক সময় আমাদের জীবনের এমন অনেক দিন আসে যখন মনে হয় জীবনে আর আমার বেঁচে থাকার কোনো মানে হয় না, এই যদি না পেলাম তাহলে কেন বাঁচবো। কিন্তু জীবন আরও কিছু পাইয়ে দেবে কিনা, তার প্রতিও আমার মন নতুন করে সাড়া দেবে কিনা, এই গল্প আমি আপনি জানি না। আমি এটুকু বলবো যে আজ আমার বাঁচতে ইচ্ছে করে না, আর বোধটুকুর সঙ্গে না হয় কিছুক্ষণ রইলাম, কিন্তু রইলাম। বোধটুকু এলো বলে জীবনের হাতটা এক্ষুনি ছেড়ে দিলাম না। যে মানুষটি আমার সঙ্গে থাকতে অনিচ্ছুক, সেই মানুষটিকে আমি আপাতত আর বারংবার ডেকে নিজের অসম্মান নাই বা বাড়ালাম। আমি নিজের জীবনের অন্য যে কাজ রয়েছে, অন্য যে মানুষ রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ককে একটু অন্যভাবে নিরূপিত করতে পারি কিনা দেখি তো। এটা কিরম জানেন, ধরুন আপনার বাড়ির বাগানে 3টি গাছ আছে, তার মধ্যে একটি মরশুমি গাছ, সে বছরে একবার করে হয়তো ফুল দেয়। আপনি কি বাকি গাছগুলোতে জল দেবেন না ওটাকে ভালোবাসেন বলে? অন্যগুলোরও তো যত্ন নিই আমরা, হয়তো অত প্রিয় গাছ নয়। তো আমাদের যখন জীবনের একটা দিক খুব গোলমেলে হয়ে যায়, অন্য দিকগুলোতেও তো আমার অনেক ভূমিকা থেকে যাচ্ছে, সেখানেও তো আমার অনেক কাজ রয়ে যাচ্ছে, সেখানেও আমার ছোট ছোট ভালো লাগবার, ভালো থাকবার হয়তো বা উপাদান থাকছে।
একটু ফিরে দেখি না সেই দিকে। আর জীবনে এই প্রেমটি আমার এই মুহূর্তে এরকমভাবে যা চেয়েছিলাম করে দিতে পারলো না আমার জীবনকে, বা হয়ে উঠলো না, মানে আর কোনোভাবে প্রেম আমার জীবনে আসবে না এমনটা কেউ বলতে পারে না। ইনফ্যাক্ট প্রথম চিঠি যিনি পাঠিয়েছেন তাকে বলবো, অনেক সময় কি হয় জানেন তো, আমি ডিভোর্সড, আমার একটা নির্দিষ্ট বয়স হয়েছে, আর কি আমার জীবনে এমন প্রেম আসবে? এই সম্ভাবনাহীনতা আমাদের একটা হোপলেসনেসে নিয়ে যায়, যেখান থেকেও আমার মনে হয় যেটা পেয়েছি এটাকেই বাবা আঁকড়ে রাখি। আপনি কেউ জানি না, প্রেমের কোনো বয়স হয় না, বিশ্বাস করুন। প্রেমের ওরকমভাবে বলা যায় না যে এই প্রেমটা চলে গেছে বলে আর জীবনে আসবে না। প্রেমও হয়তো এলো না, অন্য এমন কিছু অভিজ্ঞতা এলো যার জন্য জীবনটাকে নতুন করে আবিষ্কার করলেন। স্টিক অন, এক্ষুনি জীবনের হাত ছাড়বেন না। আরেকটা চিঠি এক্ষেত্রে একটু উল্লেখযোগ্য, তিনি একটি অন্য বিন্দুতে দাঁড়িয়ে চিঠিটি লিখেছেন। তিনি লিখেছেন যে তার একটি প্রেম হয়েছিল একজনের সঙ্গে, যার সঙ্গে প্রেম হয়েছিল সে খুব ছোটবেলার বন্ধু ওর। সেই মানুষটির এর আগেরও একটি রিলেশনশিপ ছিল, সেই সম্পর্ক ভেঙে যায়, তার কিছু ট্রমা ওর সঙ্গীর মধ্যে তৈরি হয়েছিল, উনি জানতেন। উনি লিখছেন যে আমার সঙ্গে প্রেম হওয়ার পরেও প্রেমটি টেকেনি তার, আমাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু যিনি আমার এক্স, যার সঙ্গে আজ আর আমার সম্পর্ক নেই, তিনি একদম ভালো নেই। মাঝে মাঝে ফেসবুকে লিখছেন বেঁচে থাকার কি লাভ, বেঁচে থেকে আর কি হবে। উনি খুব উদ্বিগ্ন ওর এক্স সঙ্গীকে নিয়ে। উনি লিখেছেন যে আমার খুব কষ্ট হয়, আমি চাই ও ভালো থাকুক, আমার দিক থেকে কি করণীয়। এই যে চিঠিটি, এটা খুব উল্লেখযোগ্য, তার কারণ অনেক সময় কি হয় জানেন তো, আমরা যখন যিনি আমায় ছেড়ে যাচ্ছেন তাকে বলি যে তুমি আমায় ছেড়ে গেলে কিন্তু আমি বাঁচবো না, তুমি ফিরে এসো। উনি যদি ফেরতও আসেন, উনি হয়তো এই ভেবে ফেরত আসছেন যে ওরে বাবারে, ও যদি সত্যিই মরে যায়, আমরা তো কেউ চাই না আমার জন্য অন্য একজন মানুষ পৃথিবী ছেড়ে চলে যাক বা খুব কষ্ট পাক, কিন্তু এই ফিরে আসার মধ্যে অতটা প্রেম নেই, আছে অন্য কিছু সংকট, আছে নিজের কাছে নিজের দোষী হয়ে যাওয়ার ভয়। আমি মরে গেলে অন্যের হ্যাপা হবে বলে যদি কেউ আমার সঙ্গে থেকে যায়, তেমন মানুষের সঙ্গে থাকবো কেন আমি? নিজেকে এই প্রশ্ন আমরা একটু রাখি বরং। যিনি এই চিঠিটি লিখেছেন তার এক্স সঙ্গী যদি এই অনুষ্ঠানটি দেখেন, আমি তাকে বলবো আপনি একটু নিজের জীবনের এই সম্পর্কের ভাঙনের ঊর্ধ্বে গিয়ে আরও কোনো অর্থপূর্ণতা আছে কিনা ভাবার চেষ্টা করুন। তো এক্ষুনি কোনো উত্তর হয়তো পাবেন না, কিন্তু অনেক সময় আমি এক্ষুনি যে উত্তরটা পাচ্ছি না, সে উত্তর নেই এমনটা নাও হতে পারে। আমরা অনেক সময় ক্ষেত্রে বলি আপনারা কোনো প্রফেশনাল মানুষের সঙ্গে কথা বলতে পারেন, আমরা সেই নিয়েও দীর্ঘ আলোচনা করব এই অনুষ্ঠানের পরবর্তী অংশে। কিন্তু আপাতত এইটুকু আমি আপনাকে বলবো যে আপনিও দেখুন, দুটো সম্পর্ক ভেঙেছে বলে জীবনে আর কোনো ভূমিকায় আর কোনোভাবে আমি ভালো থাকবো না, এক্ষুনি এই চরম অনুমানটি নাই বানিলাম। আর যিনি চিঠি পাঠিয়েছেন তাকে আমি বলবো, যেহেতু আপনার সঙ্গে বিচ্ছেদের পর আপনি এই ধরনের পোস্টসগুলো দেখছেন, খুব স্বাভাবিকভাবেই আপনার মনের উপর একটা চাপ পড়ছে, আপনার খুব কষ্ট হচ্ছে। আপনি সরাসরি যদি ওর সঙ্গে গিয়ে কথা বলে ওকে ভালো বোধ করানোর চেষ্টা করেন, তাতে অনেক সময় উপকার হতেও পারে, নাও হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির একটা অবকাশ থেকে যেতে পারে। অর্থাৎ ওর মনে হতে পারে যে আপনি এসছেন মানে আপনি হয়তো আবার সম্পর্কের পুনর্নির্মাণের কথা ভেবে ফিরছেন, কিন্তু আপনার চিঠিতে কিন্তু তেমন ইঙ্গিত আমি পেলাম না। অর্থাৎ আপনি কিন্তু ওর কাছে আর ওর প্রেমের সঙ্গী হয়ে ফেরত যেতে চাইছেন না। খুব স্বাভাবিকভাবেই আপনার কষ্ট হচ্ছে আপনার দরুন কেউ খারাপ রয়েছে বলে। তো সেক্ষেত্রে যে আমার কষ্টের অংশ, সে আমার মলম হয়ে নাও উঠতে পারে। কিন্তু হয়তো এমনও হতে পারে যে এই মানুষটিকে তার মতন করে তার জীবনের উত্তর খুঁজতে হবে। আপনি তাকে এটা বলতে পারেন যে আমার যেহেতু তোমার সঙ্গে অনেক দিনের বন্ধুত্বের সম্পর্কও ছিল, আমি জানি না ভাঙা প্রেম থেকে বন্ধুত্বে আমরা পৌঁছতে পারবো কিনা, কিন্তু যদি তোমার মনে হয় যে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তুমি আসতে রাজি, আমি কিন্তু রইলাম, এটুকু আপনি জানান দিতে পারেন। কিন্তু এই যে অন্য একটি চিঠিতে দেখছিলাম যে প্রেমিক যদি বন্ধু হয়ে ফেরত আসতে চায়, তাতেও আমাদের মন অনেক সময় সায় দেয় না, তাতেও আমাদের অনেক কষ্ট পাওয়া থাকে, স্বাভাবিক। কারণ প্রেম না অনেক সময় একটা ওয়ান ওয়ে ট্রাফিকের মতো আচরণ করে, ওটা দিয়ে আবার ঠিক আগের অবস্থানে ফেরত আসা যায় না। ভেঙে গেলে ওটা অনেক সময় ওখানেই যেন ফুরিয়ে যায়। আমরা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা অবয়ব রাখতে পারি আমাদের আচরণের, কিন্তু প্রেমের বদলে আবার ঠিক আগের বন্ধুত্ব অনেক সময় কঠিন হয়। একেবারে হয় না আমি বলছি না, কিন্তু এক্ষুনি হওয়া কঠিন, কারণ অনেক পারস্পরিক অভিমান অভিযোগের সেখানে সম্ভাবনা থেকে যাচ্ছে। আপাতত এটুকু আমি আপনাকে বলবো, আমার যদি কারোর সঙ্গে সম্পর্কে মন সত্যিই বদলে গিয়ে থাকে, আমি যদি আর ভালো না থাকি সে সম্পর্কে,
এবং আমি যদি সেই সম্পর্ক থেকে চলে আসার পর সেই মানুষটি এই ধরনের কথা লিখছেন, হয় তিনি খারাপ থাকছেন, হয় আমার কষ্ট অবধারিতভাবে হবে, আপনি দায়ী হয়ে যান না। তাহলে তো কখনোই কোনো সম্পর্কে কোনো ধরনের চলন, কোনো ধরনের স্মরণ ঘটতো না। আমরা তো জানি সম্পর্কে নানান বদল আসে। ইনফ্যাক্ট আমরা যখন ছোট থাকি তখন আমাদের অনেক সময় প্রশ্ন জাগে, তো প্রেমে পড়ার ঠিক বয়স কোনটা? অনেক সময় পরিবারের লোকজনরা বলে তোমার এখনো প্রেমে পড়বার বয়স হয়নি। আমার নিজের একটা থিওরি আছে এই নিয়ে, জানেন। আমার মনে হয় প্রেমে পড়ার বয়স তখনই আসে যখন প্রেমের মধ্যে তৈরি হওয়া জটিলতা এবং বদলের সঙ্গে আমরা যুঝতে পারি। যদি মনে হয় এখনো যুঝতে পারছি না, আই এম নট রেডি। যদি মনে হয় হ্যাঁ মন তৈরি হয়েছে, মনের সেই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, হ্যাঁ খুব কষ্ট হবে, ক্ষতবিক্ষত হবে, মুখ থুবড়ে পড়বে, কিন্তু বাউন্স ব্যাক করবে, আই এম রেডি ফর লাভ। ভালোবাসার প্রেমের সম্পর্কে আমাদের বদল আসে, অনেক যন্ত্রণা আসে, বিচ্ছেদও আসে, কিন্তু সেই বিচ্ছেদ তো সম্পর্কের সঙ্গে আমার বিচ্ছেদ। তার জন্য জীবন থেকে বিচ্ছিন্ন কি হতেই হবে? পরিবারের মানুষদের সঙ্গে সংঘাত, তাদের নিজেদের মধ্যে অশান্তিও আমাদের জীবন বিমুখ করে তোলে। এমন কিছু চিঠি পেয়েছি আমরা। একজন লিখছেন, আমার 20 বছর বয়স, আমি গ্র্যাজুয়েশন করছি, মা বাবার মধ্যে অশান্তি লেগেই থাকে এবং ওর এমন অবস্থা হয়েছে যে মা যদি একটু জোর গলায়, উঁচু গলায় কারোর সঙ্গে কথা বলে, ওর একটা ট্রমা কাজ করতে থাকে। ও ভীষণ ভয় পেয়ে যায়, ওর মনে হয় আবার বুঝি অশান্তি শুরু হলো। আমাদের লিখেছেন আপনি যে আমি ওদের বোঝাতে পারছি না যে তোমরা ভালো না থাকলে তো আমিও ভালো থাকছি না। আমাদের এও আপনি জানিয়েছেন কয়েকবার ঘুমের ওষুধ খেয়েছেন। এ কথাও লিখেছেন, সত্যি কথা বলতে কি মরে যাব বলে খাইনি, এই পরিস্থিতি থেকে সরে যাব বলে খেয়েছি। আরও কিছু চিঠি এসেছে যেখানে একজন জানিয়েছেন, আমি নিজে সাইকোলজি নিয়ে পড়ছি, তিনিও একজন স্টুডেন্ট। তিনি বলেছেন, আমি কেন সাইকোলজি পড়ি এ কথা যখন কেউ জিজ্ঞেস করেছে, কেন এইটাকেই তুমি পেশা হিসেবে বাঁচতে চাও, আমি সত্যি কথা বলে উঠতে পারি না। কি করে বলবো? এর পেছনেও রয়েছে আমার অনেক দিনের মন কেমন, অনেক দিনের মন খারাপ। তার কারণ পরিবারের মধ্যে উনি দেখেছেন মাকে কি পরিমাণ নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়। বাবার যে আচরণ মায়ের প্রতি কোনোদিন সে মেনে নিতে পারেনি। ছোট থেকে দেখেছে পরিবারের মধ্যে লিঙ্গ বৈষম্য, নারীদের প্রতি অত্যাচার। মা চাকরি করতে চেয়েছিলেন, মাকে করতে দেওয়া হয়নি। এই যে একটা অসহ্য পরিস্থিতি, মা হয়তো তার সঙ্গে মানিয়ে নিতে পারছেন, কিন্তু কন্যা তো বড় হচ্ছে। মায়ের এই প্রতিনিয়ত অসম্মান, যন্ত্রণা ও আর দেখতে পারছে না, ওর উপরেও তার চাপ সৃষ্টি হচ্ছে। উনিও লিখেছেন, অনেক ক্ষেত্রে মনে হয়েছে আর থাকবো না এই জীবনে, কী লাভ, এই দিনগুলোই তো দেখতে হবে। এই যে পারিবারিক অশান্তির চিত্র, একটু এই দিকটি নিয়ে কথা বলবো, কারণ এই চিত্রের মধ্যে আমাদের অনেক দিনের কষ্টের একটা ধারাবাহিকতা থেকে যায়। বহু সময় আমরা আমাদের কাছের মানুষদের সঙ্গে যেহেতু জড়িত থাকি, তাদের সঙ্গে আমাদের ভালো থাকাটাও জুড়ে যায়। ওই যেমন আপনি লিখেছেন যে আমি ওদের বোঝাতেই পারছি না যে তোমরা ভালো না থাকলে আমি ভালো থাকবো কি করে। এইখানে না একটু আমাদের জীবনে শান্ত হয়ে একটু অন্যভাবে ভাবার একটা প্রয়াসে নিযুক্ত হতে হবে। দেখুন, অন্য মানুষরা কে কার সঙ্গে কেমন সম্পর্কে থাকবেন, তারা আমার মা বাবাও হতে পারেন, তারা অন্য কেউও হতে পারেন, কিন্তু তাদের নিজেদের সম্পর্কের সমীকরণ আমার আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আমি তাদের সন্তান হলেও আমার নিয়ন্ত্রণে নেই। আমি এই পৃথিবীতে আসার আগে থেকে তারা তাদের সংকট নিয়ে, সংঘাত নিয়ে আছেন। অনেক সময় মা বাবাও সন্তানকে ইনভলভ করে ফেলেন তাদের অশান্তিতে, ইনভলভ করতে আমরা দেখেছি। আমরা বলি অনেক সময়, ডিসকারেজ করি সেটা করতে, কিন্তু তথাপি এক বাড়িতে থাকতে গেলে ঘটে ঘটনা। আমি তুমিই বলছি, তোমার 20 বছর বয়স, তোমাকে আমি বলছি, এবং যিনি আরও সাইকোলজি স্টুডেন্ট আমাদের লিখেছেন, এরকম আরও বেশ কিছু চিঠি এসছে। আমার তোমাদের প্রত্যেককে বলার, এই যে যখন ভীষণ কষ্ট হচ্ছে ওদের অশান্তি দেখে, এই যে তোমরা নিজেরাই লিখছো যে আমি কিন্তু আদতে মরে যেতে ঠিক চাই না, এইটা থেকে সরে যেতে চাই, দেখো তো আর কোনো উপায়ে নিজেকে সরিয়ে নেওয়া যায় কিনা। এমন যদি হয় যে আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছে, আমি ব্যথাকে সরাবো না মাথাকে সরাবো? তো এও তো প্রায় তাই হলো, বলো। সমস্যা হচ্ছে, সমস্যাটা সরাবো না জীবনকে সরাবো? আমাদের অনেক সময় মনে হয় মৃত্যুই একমাত্র পথ, তার কারণ আমরা আর কোনো পথ দেখতে পাচ্ছি না। আদতে কিন্তু আমি একটা সমস্যা থেকে মুক্তি চাইছি, জীবন থেকে মুক্তি চাইছি না। হয়তো কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবোটা বুঝতে পারছি না বলে আমার মনে হতে পারে যে তাহলে বোধহয় জীবন থেকে মুক্তিটাই একমাত্র সমাধান।
কিন্তু তা নাও হতে পারে। এক্ষুনি যেরকম বলছিলাম যে আমি একটা উত্তর পাচ্ছি না মানে উত্তর নেই এমন তো নয়। তো আমি বলবো যে মা বাবা যখন ঝগড়া করছেন, অশান্তি করছেন, যদি সম্ভব হয় বাড়িতেও যদি আমি থাকি, আমি কিছুক্ষণ নিজেকে তার থেকে একটু সরানোর চেষ্টা করব। কানে ইয়ারফোন ইউজ করে একটু গান শুনবো, ছাদে হাঁটবো, একটু বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি ওদের ঝগড়ার অংশ হব না। এবং আমি, যিনি আমাদের লিখেছেন যে আমার মা খুব খারাপ থেকেছেন এই পরিবারে, মা তথাপি এই সম্পর্কে থাকতে চান, এটা মায়েরও চয়েস। আমাদের অনেক সময় মনে হয় যে মা কেন তুমি এই নিয়ে রয়েছো, তুমি বেরিয়ে এসো। আমি তোমায় বলবো, তুমি সাইকোলজি নিয়ে পড়ছো, আমাদের এই প্রফেশনে অনেক কাজ করার আছে, বিশ্বাস করো। বহু মানুষের এখনো মনোবিদের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু যত সংখ্যক মানুষের প্রয়োজন তত সংখ্যক মনোবিদ নেই আমাদের দেশে। তুমি একটা বিরাট দায়িত্বের কাজে যুক্ত হতে চলেছ। আমি তোমায় বলবো, যখন তুমি তোমার কাজের জায়গায় আরো অনেকখানি সফল হবে, আমাদের সহকর্মী হয়ে উঠবে, এমনও তো হতে পারে তোমার একটা ডেরা রইল, মা সেখানে মাঝে মাঝে কিছু দিনের বিরাম পেলেন, বিশ্রাম পেলেন। মাকে বলতে পারলে যে মা তোমাকে বাবাকে ছেড়ে দিতে হবে না, কিন্তু মাঝে মাঝে বাবাকে একটু ছেড়ে এসো তো আমার কাছে, আমি আর তুমি দুজনে মিলে একটু জীবনটাকে অন্যভাবে দেখবো। সম্ভব তো, কারণ তুমি তো অলরেডি সেই পথে নেমে পড়েছো। আচ্ছা, তুমি যদি জীবনের হাত ছেড়ে দাও, তাতে কি সত্যি পরিস্থিতিতে কোথাও কোনো বদল আসছে? যখন খুব ক্লান্ত লাগছে, যখন মনে হচ্ছে উফ আর পেরে উঠছি না, যেটা থেকে আমার এই ক্লান্তি, তার থেকে নিজেকে কিছুক্ষণের জন্য আমি একটু দূরে সরাবো। নিজেকে কিছুক্ষণের জন্য নিজের সমস্যার থেকে দূরে সরানো মানে জীবন থেকে সরে যাওয়া নয়। আরও দুটি চিঠি এক্ষেত্রে খুব উল্লেখযোগ্য। একজন লিখেছেন, আমার পরিবারে মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। বিশ্বাস করো, তোমার পরিবার না গো, এটা বহু পরিবারের সত্য এবং বড় মর্মান্তিক সত্য। উনি আমাদের লিখছেন যে পান থেকে চুল খসলে আমার পরিবারে আমাকে শুনতে হয় মা বাবার কাছ থেকে, তোমার জন্য কি না করেছি, তোমার আবার এত অবসাদের কি আছে। তোমার নাম সুক্তা, 22 বছর বয়স, তুমি নাম প্রকাশে অনিচ্ছুক নও, তাই তোমার নামটি পড়েও ফেললাম। তুমি এও লিখেছো যে কোথাও যদি সুইসাইডের কোনো খবরও থাকে কাগজে বা কোনো নিউজ পোর্টালে বা কোনো টেলিভিশনে, যখন এই ধরনের কথা জানানো হচ্ছে, তোমার বাড়ির লোকেরা ভীষণ রিয়্যাক্ট করে, বলে এদের কি সমস্যা, এসবের মানে কি, এরা যত রাজ্যের ভীতু, দুর্বল, ইত্যাদি ইত্যাদি। এবং তুমি বলেছো যে আমি কিছুতেই বোঝাতে পারি না, ইটস রিয়েল। সত্যি জীবন অতটাই অসহ, অবর্ণনীয় কষ্টে ভরা বোধ করতে পারে মানুষ। আমি বাড়ির লোকেদের বুঝিয়ে উঠতে পারছি না। একই প্রশ্ন পেয়েছি আরও একজনের কাছ থেকে, যেখানে পরিপার্শ্বের আচরণে তিনি বিধ্বস্ত। তিনি লিখেছেন, 2016 সাল থেকে আমার ক্লিনিক্যাল ডিপ্রেশন রয়েছে, উনি চিকিৎসাধীন। পাশাপাশি উনি বলেছেন যে একসময় সত্যি আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম, ফিরে এসেছিলাম সেখান থেকে, বেঁচে ছিলাম, কিন্তু বেঁচে ওঠার পরেও যে পরিমাণ তকমা, স্টিগমা আমাকে ঘিরে থেকেছে তা অবর্ণনীয়, মর্মান্তিক। এখনও আমাকে দেখলে লোকে তাই নিয়ে খোঁটা দেয়, কারণ আমি আত্মহত্যা করতে গিয়ে ফেরত এসেছি, আমি কখনো আত্মহত্যা করতে গিয়েছিলাম। উনি এও লিখেছেন, এখনও আমার মন ভারাক্রান্ত থাকে, অনেক সময় সত্যিই মনে হয় আর বাঁচতে ইচ্ছে করছে না, কিন্তু মনে হয় যদি মরতে গিয়েও মরতে না পারি, আবার তো সেই অসম্মান। এই যে আমাদের মেন্টাল হেলথ নিয়েও প্রচুর ভুল ধারণা, সুইসাইড নিয়েও অনেক অনেক ভ্রান্ত ধারণা, আসুন একটু সেইগুলোর দিকে তাকাই। আমরা মন খারাপের কথা যখন বলি, অনেক সময় উল্টো দিকের মানুষটির মনে হতে পারে এটা একটা বিলাসিতা। আমরা এই বাক্য কিন্তু শুনেছি, এর আবার কিসের কষ্ট, এদের যত বিলাসিতা, জীবনে কোনো রিয়েল প্রবলেম নেই, সবই তো রয়েছে। কিন্তু এও যে সত্যি রিয়েল প্রবলেম আনরিয়েল প্রবলেমের ওপর দাঁড়িয়ে নেই, এই বোধটা আমাদের মধ্যে কাজ করে না। আত্মহনন নিয়ে, অবসাদ নিয়ে কিছু কথা একটু এখানে আমাদের বুঝতে হবে। প্রথমত, অবসাদ থেকেই আত্মহত্যা আসবে এমন নাও হতে পারে, কিন্তু এমনও কিন্তু অনেক সময় আমরা দেখেছি তার মধ্যে অনেক দিন ধরে আত্মহননের চিন্তা নেই, কিন্তু এমন একটা ঘটনা জীবনে ঘটলো, একটা তীব্র তাগিদ এলো, মনে হলো এই জীবন আর আমি রাখবো না, এবং তৎক্ষণাৎ মানুষ নিজের জীবনের হাতটি ছাড়তে পারেন। এমন কোনো পদক্ষেপ সে হয়তো তখন নিচ্ছেন যেটা তাকে জীবন থেকে সম্পূর্ণ সরিয়ে দিচ্ছে। অর্থাৎ এটা একটা মুহূর্তের ইম্পালসও হতে পারে, আবার এমনও হতে পারে দীর্ঘদিন যাবৎ আমার অবসন্ন লাগছে। চরম অবসাদের মধ্যে আমরা অনেক সময় আত্মহত্যা করেও উঠতে পারি না, কারণ অবসাদ আমাদের এত ঝিমিয়ে দেয়, এত স্তিমিত করে দেয়। আত্মহত্যার প্ল্যানিং, তার যে অ্যাক্টিভিটি, তার জন্যেও যে পরিমাণ এনার্জি দরকার, আমাদের সেই এনার্জি না থাকতে পারে যখন চরম অবসাদ চলে।
কিন্তু পরিবারের মানুষদের আমি বলবো যে যে মানুষটি আমায় জানান দিচ্ছেন যে সে ভালো নেই, আমি তার সমস্যাকে লঘু করে দেখব না। তুমি জীবনের সঙ্গে এই মুহূর্তে কোথাও লড়তে লড়তে ক্লান্ত বলে তুমি ভীতু নও। তুমি যখন বলছো যে তোমার আর বাঁচতে ভালো লাগে না, তুমি যখন ইঙ্গিত দিয়ে যাচ্ছ ও বলছে মানে কোনোদিন করবে না, এটা আমাদের ভুল ধারণা। বিশ্বাস করুন, যিনি কখনো বলেননি তিনিও জীবনের হাত ছেড়ে দিতে পারেন। যিনি মাঝে মাঝেই জানান দিচ্ছেন তিনিও জীবনের হাত ছাড়তে চাইতে পারেন। এই জানান দেওয়া মানেই ছাড়বে না, জানান দেওয়া মানেই হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবে, এরকমভাবে আমরা কিচ্ছু কনক্লুড করতে পারি না। তো আমি বলবো মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদেরও কিন্তু আরও একটু সচেতন হতে হবে। আমি পরিবারকে বলবো, এই যে আমরা বলছি তোমার মন খারাপ করার কি আছে, চলো ওঠো আঁকতে বসো। আপনি লিখেছেন আমাদের যে আমাকে বাড়িতে এই ধরনের কথা বলা হয়, আমি যখনই আমার মন খারাপ বলছি আমাকে বিভিন্ন কাজে নিযুক্ত করে দিতে বলা হয়। সত্যি যখন আমাদের মন খুব অবসন্ন থাকে তখন ওইটাও করতে পারবার এনার্জি আমাদের না থাকতে পারে। উল্টে কি হয়, কাজটা করতে গিয়ে যে পারছি না সেই ব্যর্থতা বোধ আমাকে আরও অবসন্ন করতে পারে। বরং যখন কেউ আপনাকে জানান দিচ্ছে আমার বাঁচতে ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না, একটু তার সঙ্গে থাকুন। আমি জানি এটা খুব অস্বস্তিকর হয়, তার কারণ আমরাও খুব অধৈর্য হয়ে যাই, অনেক সময় অস্থির হয়ে পড়ি, তক্ষুনি তার প্রবলেমটাকে ফিক্স করে দিতে চাই। কারণ আমাদেরও তো মনে হয় যে কি করলে ওকে ভালো বোধ করতে পারবো। এক্ষুনি ভালো বোধ হয়তো করাতে পারবো না, কিন্তু ওর না ভালো থাকার সঙ্গেও একটু চলুন না কিছুটা পথ। ওকে বলুন আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না হয়তো কি নিয়ে হচ্ছে, কিন্তু তুই কষ্টে আছিস বুঝতে পারছি, আই এম জাস্ট দেয়ার, আছি রে। যদি দরকার হয় কথা বলিস, বারবার খোঁচাবো না। যদি মনে হয় একটু জানান দিস। আত্মহত্যার কথা ভাবছিস, জীবনে কত কত বড় বড় প্রবলেম মানুষ কাটিয়ে উঠেছেন, প্লিজ এই ধরনের জ্ঞানদায়ক বাণী থেকে তখনকার মতো বিরত থাকুন। এই প্রত্যেকটি বাক্য উনি জানেন। তার যখন মনে হচ্ছে আমি জীবন ছেড়ে দেব, জীবনের হাত ছেড়ে দেব, তিনি দুর্বল বলে ভাবছেন না, তার মধ্যেও অনেক দিনের শক্তি ক্ষয়ের ইতিহাস রয়ে গেছে। যেটা আপনার কাছে কোনো সমস্যা নয়, সেটা ওর কাছে একটা সমস্যা হতে পারে। আপনি আপনার লেন্স দিয়ে ওর জীবনটা দেখবেন না। অনেক সময় এই যে আমাদের মনে হয় ওর তো জীবনে সব আছে, তাহলে আবার এত দুঃখ কিসের, বা এই যে এত সুন্দর কথা বলছে, এত এত হাসি মুখ, ওর জীবনে আবার কোনো কষ্ট আছে নাকি? এই যে কতটা ভুল ধারণা, আসুন একটু দেখে নিই। এটা হয়েছিল 2017 সালে, আমার মনে আছে। সেই সময় ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েছিলাম, ঘুম হচ্ছে না, সারা রাত জেগে চিন্তা করছি। এই বিষয়টা তখন ভীষণ প্রকট হয়ে ওঠে। কিছুদিন পর একজন থেরাপিস্টের সঙ্গে দেখা করি এবং ওই প্রথম বুঝতে পারি যে আমার কোথাও একটা অ্যাসিস্ট্যান্স লাগবে। আমরা জেনারেলি কি হয়, এরকম কোনো সমস্যা হলে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে লজ্জা। আমি কি করে বলবো কাউকে যে আমি মানসিকভাবে অসুস্থ বোধ করছি? হয়তো ফিজিক্যালি আমি ঠিকঠাক রয়েছি, আমার কাজকর্ম যা রয়েছে সারাদিনে সেগুলো আমি ঠিকঠাক করে উঠতে পারছি, কিন্তু কোথাও একটা মন বসছে না, বা এতটাই ভারী ফিল করছি যে কারোর সঙ্গে কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না, কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে না, ফোনে কথা বলতে ইচ্ছে করছে না, কোনো মেসেজে রিপ্লাই দিচ্ছি না। তো উল্টো দিকে যে মানুষটা, সেও ভীষণ ধন্দে পড়ে যায় যে কি এমন হয়েছে যে একটা মানুষ কমপ্লিটলি শাট অফ করে গেছে। যখন অন্যান্যরা এটা আমার সঙ্গে করতো তখন আমি বুঝতে পারতাম না। যেদিন এটা প্রথম আমার সঙ্গে ঘটতে আরম্ভ করলো সেদিন বুঝলাম যে আমি যে জিনিসটা বাইরে থেকে জাজ করতাম, যে একটা মানুষ কেন আমার সঙ্গে ঠিক করে কথা বলে না বা কমিউনিকেট করে না, আমি তখন বুঝলাম যে আমার নিজেরই কমিউনিকেট করতে ইচ্ছে করছে না, আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। সেটাই প্রথম টের পেলাম যে আই এম নট লুকিং ফরওয়ার্ড টু লাইফ। মানে জীবনে ভালোভাবে বাঁচার যে প্রয়াসটা আমরা প্রত্যেক দিন করে থাকি, আমরা কাজ করি, আমরা আমাদের এন্টারটেইনমেন্ট বা রেক্রিয়েশনের জন্য কিছু কিছু মাধ্যম বেছে নিই। কেউ গান শোনে, কেউ বই পড়ে, কেউ রেস্তোরাঁয় খেতে যায়, কেউ সিনেমা দেখতে যায়। এই সব কিছু আমার জীবন থেকে 2017 সালে উধাও হয়ে গিয়েছিল। এবং তারপর ইট টুক মি সাম টাইম টু রিয়েলাইজ যে আমার বোধহয় এবার প্রফেশনাল অ্যাসিস্ট্যান্স দরকার, কোথাও কারোর দিকে হাত বাড়িয়ে দেওয়া দরকার, তার সঙ্গে কথা বলা দরকার। আমি একা এটা হ্যান্ডেল করতে পারছি না। অনেক ধন্যবাদ মীর আপনাকে। আপনি আপনার জীবনের যে অধ্যায়ের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, সেটা ভাগ করে নেওয়ার জন্য অনেক সাহস লাগে না, এটা দুর্বলতা নয় মীর। এবং আপনার বার্তা যদি আমাদের আরও অনেক দর্শক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছয়, সেটা সত্যিই আমাদের কাছেও অনেকখানি ভরসা জাগানোর হবে। তার কারণ
অনেক মানুষ হয়তো আপনার কথা শুনে বুঝবেন আমি একা নই। এই আমি একা নই আরও অনেকের মধ্যে দিয়ে গেছেন এবং উত্তরিত হতে পেরেছেন, এই বার্তারও একটা ভূমিকা থাকে। আমরা যারা এই মুহূর্তে জীবনের এই সংকট দিয়ে যাচ্ছি, যারা মনে করছি যে আমার পরিবারের নানান অশান্তির মধ্যে থেকে আমি নিষ্কৃতি পেতে চাই, আমি তাদের প্রত্যেককে বলবো নিজের পরিবারের বাইরেও নিজের জীবনের অনেক দিক থাকে। আমাদের পরিপার্শ্বের মধ্যে কি আমরা একটা এমন অবস্থা তৈরি করতে পারি যেখানে আমার যদি মনে হয় আমি তার সঙ্গে কিছুক্ষণ ফোনে গপ্প করবো, হয়তো বললামও না, মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু একটা অন্য আড্ডার মধ্যে দিয়েও আমার মনের মধ্যে তৈরি হওয়া এখনকার অস্থিরতাটা কিছুটা সামলে গেল। হয়তো একজন বন্ধু এসে আমাকে বললো চল চল একটু বেরোই, চল দুজনে একটু চা খেয়ে আসি। ওই চা খাওয়ার মধ্যে কোনো জীবন মরণের বিস্তারিত সংলাপ বিনিময়ও হলো না, কিন্তু মনটা একটু আরাম পেল। আমার মনে হলো একটা সন্ধ্যের ফুরফুরে হাওয়ায় আর আগের মতন অতটা স্তিমিত লাগছে না আমার। এমন কিছু নাম আমরা অন্যের জীবনে কি হয়ে উঠতে পারি? এমন কিছু নাম আমরা আমাদের নিজেদের জীবনে কি তৈরি করতে পারি? যদি পারি, তাতেও কি জীবন এতটাই দুর্বিষহ লাগবে?